সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সেরা 10 জন জ্ঞানী মানুষের নাম বলতে বললে আপনাকে অবশ্যই অ্যারিস্টটলের নামও বলতে হবে। 10 জন 5 জন নয়, যদি সর্বগুণে গুণান্বিত সর্বকালের সেরা একজন মানুষের নাম বলতে হয় তবুও আপনাকে অ্যারিস্টটলের নামই বলতে হবে। আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি যাকে অ্যারিস্টটলের সাথে তুলনা করা যায়, কারণ জ্ঞানের প্রতিটি শাখার পথ প্রদর্শক হচ্ছেন অ্যারিস্টটল। বিশ্ববিজয়ী বীর সম্রাট আলেকজান্ডার দুঃখ করে বলেছিলেন, জয় করবার জন্য পৃথিবীর আর কোনো দেশই বাকি রইল না। তার শিক্ষক মহাপণ্ডিত অ্যারিস্টটল সম্বন্ধেও একই কথা প্রযোজ্য। জ্ঞানের এমন কোনো দিক নেই তিনি তার পথ প্রদর্শক নন। তার পলিটিক্স গ্রন্থ আধুনিক রাষ্ট্রনীতির সূচনা করেছে। পয়েটিক্স গ্রন্থের নাট্যতত্ত্ব কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছে। আধুনিক জীববিজ্ঞানের তিনি জনক, বহু দার্শনিক তত্ত্বের প্রবক্তা। তার চিন্তা জ্ঞান মনীষা প্রায় 2000 বছর ধরে মানব সভ্যতাকে বিকশিত করেছিল। 384 খ্রিস্টপূর্বে থারেস উপকূলবর্তী স্ট্যাগিরাস শহরে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন চিকিৎসক, নাম নিকোমাকাস। শৈশবে গৃহেই পড়াশোনা করেন অ্যারিস্টটল। 17 বছর বয়সে পিতামাতাকে হারিয়ে গৃহ ত্যাগ করেন। ঘুরতে ঘুরতে তিনি এথেন্সে এসে উপস্থিত হন। সেই সময় এথেন্স ছিল শিক্ষা কেন্দ্র। সক্রেটিসের শিষ্য প্লেটো গড়ে তুলেছিলেন নতুন একাডেমি, সেখানে ভর্তি হলেন অ্যারিস্টটল। অল্প দিনের মধ্যেই নিজের যোগ্যতায় তিনি হয়ে উঠলেন একাডেমির সেরা ছাত্র। প্লেটো তার অসাধারণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে গিয়েছিল। শিক্ষাদান ছাড়াও নানান বিষয়ে গবেষণার কাজ করতেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের লেখনীতে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দনতত্ত্ব, কবিতা, মঞ্চ নাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা রয়েছে। এগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা গঠিত হয়। খুব অল্প দিনের মধ্যেই তার গভীর জ্ঞান এবং অসাধারণ পাণ্ডিত্যের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। ম্যাসিডনের রাজা ফিলিপেরও অজ্ঞাত ছিল না। পুত্র আলেকজান্ডারের জন্ম সময়ে তার শিক্ষার ভার অর্পণ করেন অ্যারিস্টটলের উপর। তখন অ্যারিস্টটল 28 বছরের যুবক। আলেকজান্ডার যখন 13 বছরের কিশোর, রাজা ফিলিপের আমন্ত্রণে অ্যারিস্টটল এসে তার শিক্ষার ভার গ্রহণ করলেন। শ্রেষ্ঠ গুরুর দিগ্বিজয়ী ছাত্র। বহু প্রাচীন ঐতিহাসিকের ধারণা, অ্যারিস্টটলের শিক্ষা উপদেশেই আলেকজান্ডারের অদম্য মনোবল, লৌহ কঠিন দৃঢ় চরিত্র গড়ে তুলতে সাহায্য করেছিল। প্রকৃতপক্ষে একজনের ছিল সমগ্র পৃথিবীকে জয় করে তার উপর প্রভুত্ব করবার প্রবল ইচ্ছা, অন্যজনের জ্ঞানের নতুন নতুন জগৎ আবিষ্কার করে মানুষের জন্য তাকে চালিত করার ইচ্ছা। অ্যারিস্টটলের প্রতি রাজা ফিলিপেরও ছিল গভীর শ্রদ্ধা। শুধু পুত্রের শিক্ষক হিসেবে নয়, যথার্থ জ্ঞানী হিসেবেও তাকে সম্মান করতেন। অ্যারিস্টটলের জন্মস্থানে স্তাজেইরা কিছু দুর্বৃত্তের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানকার বহু মানুষ বন্দী জীবনযাপন করছিল। রাজা ফিলিপ অ্যারিস্টটলের ইচ্ছায় শত্রু সেনার হাত থেকে শুধু যে স্তাজেইরাকে উদ্ধারই করেনি, ধ্বংসস্তূপের মধ্য থেকে শহরকে নতুন করে গড়ে তুললেন। অ্যারিস্টটল একদিকে ছিলেন মহাজ্ঞানী, অন্যদিকে সার্থক শিক্ষক। তাই গুরুর প্রতি আলেকজান্ডারের ছিল অসীম শ্রদ্ধা। তিনি বলতেন, পিতার কাছে পেয়েছি আমার জীবন, আর গুরুর কাছে শিক্ষা লাভ করেছি কিভাবে সেই জীবনকে সার্থক করা যায় তার জ্ঞান। যখন অ্যারিস্টটল জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণার কাজ করছিলেন, আলেকজান্ডার তার সাহায্য করার জন্য বহু মানুষকে নিযুক্ত করেছিলেন, যাদের কাজ ছিল বিভিন্ন ধরনের মাছ, পাখি, জীবজন্তুর জীবন পর্যবেক্ষণ করা এবং তার বিবরণ সংগ্রহ করে পাঠানো। দেশ বিদেশের যেখানেই কোনো পুঁথি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যেত, আলেকজান্ডার যে কোনো মূল্যেই হোক সেই পুঁথি পাণ্ডুলিপি সংগ্রহ করে এনে গুরুর হাতে তুলে দিতেন। যখন আলেকজান্ডার এশিয়া জয়ের নেশায় সৈন্য বাহিনী নিয়ে বাইর হলেন, অ্যারিস্টটল ফিরে গেলেন এথেন্সে। তখন এথেন্স ছিল শিল্প সংস্কৃতি শিক্ষার পীঠস্থান। এখানেই স্কুল স্থাপন করলেন অ্যারিস্টটল। তখন তার বয়স 50 বছর। স্কুলের নাম রাখা হলো লাইসিয়াম, কারণ কাছেই ছিল গ্রিক দেবতা লাইসিয়ামের মন্দির। 323 খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু হলো। একদিন বীর ছাত্রের ছত্রছায়ায় যে জীবনযাপন করতেন তাতে বিপর্যয় নেমে এলো। কয়েকজন অনুগত ছাত্রের কাছ থেকে সংবাদ পেলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সক্রেটিসের অন্তিম পরিণতির কথা অজানা ছিল না অ্যারিস্টটলের। তাই গোপনে এথেন্স ত্যাগ করে ইউবোয়ার ক্যালসিস দ্বীপে আশ্রয় নিলেন অ্যারিস্টটল। কিন্তু এই স্বেচ্ছা নির্বাসনের যন্ত্রণা বেশি দিন ভোগ করতে হয়নি অ্যারিস্টটলকে। 322 খ্রিস্টপূর্বে তার মৃত্যু হলো। অ্যারিস্টটল সমস্ত জীবন ধরে যে সমস্ত রচনা করে গিয়েছিলেন, মৃত্যুর আগে তা তার শিষ্য সিওফ্রাস্তসের হাতে দিয়ে যান। সিওফ্রাস্তসের পর সেই সমস্ত রচনাবলীর উত্তরাধিকারী হন শিষ্য নেলেওস। নেলেওসের মৃত্যুর পর তার পুত্ররা সেই সমস্ত রচনাবলীকে লোহার সিন্ধুকে পুরে অ্যারিস্টটলের সমাধির নিচে পুঁতে রাখেন।
200 বছর পর রোমের সৈন্যবাহিনী যখন গ্রিস দখল করে তখন সেই পুঁথি উদ্ধার করে রোমে নিয়ে আসা হলো। সমস্ত রচনায় জীর্ণ হয়ে গিয়েছিল। বহু প্রচেষ্টায় সেই সমস্ত পুঁথির অনুলিপি প্রস্তুত করা হলো এবং তার ভিত্তিতে অ্যারিস্টটলের রচনাবলী প্রকাশিত হলো। বিষয়বস্তু অনুসারে অ্যারিস্টটলের রচনাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা যায়: তর্কবিদ্যা, অধিবিদ্যা, প্রকৃতি বিজ্ঞান, নীতিশাস্ত্র, অলঙ্কার তত্ত্ব, কাব্যতত্ত্ব। অ্যারিস্টটলের রচনার সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি, তবে এর বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। সামান্য যা কিছু পাওয়া গিয়েছে তা থেকে অনুমান করতে অসুবিধা হয় না যে কি ব্যাপক ছিল তার প্রতিভা। ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তিনি প্রথম মানুষের কাছে জ্ঞানের মশালকে তুলে ধরেন। তার রচনার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হল মেটাফিজিক্স এবং এথিক্স। এই বইগুলির মধ্যে তিনি অভিমত প্রকাশ করেছেন জীবন গতিশীল এবং ক্রমাগতই তার বিকাশ ঘটছে। মেটাফিজিক্স এবং এথিক্স এর মধ্যে নির্ভুল তত্ত্ব থাকলেও জ্যোতির্বিজ্ঞান এবং পদার্থবিদ্যার ক্ষেত্রে যুক্তির চেয়ে কল্পনার এবং অযৌক্তিক ধারণার প্রভাবই বেশি ছিল। এর কারণ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই সমস্ত বিষয়ে সিদ্ধান্তে এসেছিলেন অ্যারিস্টটল। যেমন তিনি বলতেন, যদি একই সাথে ভারী এবং হালকা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয় তবে ভারী বস্তুটি আগে পড়বে। বহু শত বছর পরে গ্যালিলিও প্রমাণ করলেন দুটি বস্তু একই সাথে মাটিতে পড়বে। এছাড়া তিনি বিশ্বাস করতেন পৃথিবীর প্রতিটি বস্তুই স্থির, তাকে গতিশীল করবার জন্য বল প্রয়োগের প্রয়োজন হয়। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রেও অ্যারিস্টটলের অধিকাংশ মতামতই ছিল ভ্রান্ত। অ্যারিস্টটল লিখেছিলেন পৃথিবী স্থির, তাকে কেন্দ্র করে সৌরজগতের চাঁদ, সূর্য, তারা জ্যামিতিক পথে ঘুরছে। গ্যালিলিও প্রথম এই ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণ করেন। তার অভিমত ছিল চাঁদের নিজস্ব আলো আছে। উত্তরকালে প্রমাণিত হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। অ্যারিস্টটল মনে করতেন দাসপ্রথা দাস এবং প্রভু উভয়ের জন্যই কল্যাণকর। অ্যারিস্টটলের এই সব ভ্রান্ত মতামত কয়েক শতাব্দী ধরে সমাজকে চালিত করেছে। তার জন্য অ্যারিস্টটলকে অভিযুক্ত করা যায় না। উত্তরকালের মানুষের দায়িত্ব ছিল তার গবেষণার সঠিক মূল্যায়ন করা, কিন্তু সে কাজে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। সমস্ত ভ্রান্তি থাকা সত্ত্বেও অ্যারিস্টটল মানব ইতিহাসের এক শ্রেষ্ঠতম প্রজ্ঞা, যার সৃষ্ট জ্ঞানের আলোয় মানুষ নিজেকে সমৃদ্ধ করেছে, মহত্তর পর্যায়ে উন্নীত করেছে।